ক্ষমতার দাবার বোর্ডে যখন চাল উল্টোতে শুরু করে তখন নাকি বাঘা বাঘা চাণক্যেরও রাতের ঘুম উড়ে যায়। আজ দিল্লির অলিন্দে ঠিক এই খেলাই শুরু হয়েছে। যে মোদী শহর জুটি এতদিন ক্ষমতার টপ গিয়ারে গাড়ি চালাচ্ছিলেন, তাদের রথের চাকায় নাকি হঠাৎ মস্ত এক ব্রেক কষে দিল রাজনীতি। দম্ভের তাসের ঘর কি তবে এবার সত্যিই ভাঙতে চলেছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। সংসদের বাদল অধিবেশনের ঠিক মুখে দাঁড়িয়ে দিল্লির তখত এখন রীতিমতো কাঁপছে। 2/3 সংখ্যাগরিষ্ঠতার খোয়াব তো দূরস্থ, নিজের ঘর বাঁচানোই এখন সবচেয়ে বড় দায়। শত প্যাঁচ কষেও কেন হিমশিম খাচ্ছে মোদী সরকার? ভাবছেন হঠাৎ এমন কি ঘটে গেল? দরবারি মিডিয়া অষ্টপ্রহর ঢাক পিটিয়ে যাই বলুক না কেন, পর্দার পিছনের সেই রুদ্ধশ্বাস গল্পটাই বলবো আজকের পর্বে। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। আচ্ছা, হঠাৎ এমন কি ঘটে গেল বলুন তো? দিল্লির রাজনৈতিক অলিন্দে এখন তুমুল ফিসফাস, জল্পনা তুঙ্গে, দরজায় কড়া নাড়ছে সংসদের বাদল অধিবেশন। আর ঠিক তার আগে রাষ্ট্রীয় শাসক দলের অন্দরে এ কিসের কাঁপুনি? যে অমিত শাহকে রাজনীতির চাণক্য বলা হয়, তার মুখের চওড়া হাসি নাকি উধাও। উল্টে সামনে দেখছেন এক ধোঁয়াশায় ভরা রাস্তা, যেখানে 2/3 সংখ্যাগরিষ্ঠতার খোয়াব তো দূরস্থ, নিজের ঘর বাঁচানোই এখন সবচেয়ে বড় দায় হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। দরবারি মিডিয়ার পসরা যতই শাসকের ঘরে 2/3 সমর্থন জুড়ে গেছে বলে দাবি করুক, আসল খেলাটা উল্টো। দিল্লির ক্ষমতার অলিন্দে জোর খবর, বিজেপিকে এবার মোক্ষম এক ধাক্কা দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এমন এক চাল চেলেছেন যার কল্পনাও বোধ হয় মোদী শাহ জুটি করতে পারেনি। কিন্তু কেন, হঠাৎ কেন ক্ষিপ্ত হলেন নাইডু? রাজনীতিতে একটা কথা আছে, কাউকে কোণঠাসা করতে গেলে না সে উল্টে কামড় দেবেই। ঠিক সেটাই হয়েছে। এনডিএর অন্দরে চন্দ্রবাবু নাইডুকে কিছুটা সাইজ করতে চেয়েছিলেন শাহ, কিন্তু সেই জুজু দেখাতে গিয়ে এমন এক পরিস্থিতি তৈরি হলো যা দেখে এনডিএর বাকি মুখ্যমন্ত্রী আর শরিক দলের নেতারাও সিঁটিয়ে গেলেন। তারা বুঝলেন আজ যদি নাইডু হয় তবে কাল নিশ্চিত তাদের পালা। এই আশঙ্কা থেকে নিজেদের অস্তিত্ব বাঁচাতে তলে তলে জোট বাঁধলেন কয়েকজন মুখ্যমন্ত্রী আর উপমুখ্যমন্ত্রী। বিজেপির সঙ্গে জোটে থেকেও এমনভাবে খুঁটি গাড়লেন যাতে বাদল অধিবেশনে মোদী সরকারের রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড় হয়েছে। এর প্রথম প্রভাব কোথায় পড়েছে জানেন? ক্যাবিনেট রদবদলে। এতদিন ধরে দিল্লির দরবারে জোর হাওয়া ছিল, খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল হতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে তীব্র জল্পনা ছিল, অনেকদিন ধরে ক্ষোভ জমিয়ে রাখা কিছু বিদ্রোহী নেতাকে মন্ত্রী করে সাইজ করা হবে, আবার পারফর্ম করতে না পারা কিছু পুরনো মুখকে বাদ দেওয়া হবে। কিন্তু এখন সব থমকে গেছে। সেই সম্ভাবনায় মস্ত এক ফুল স্টপ পড়ে গেছে। মোদী সরকার এখন হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার সাহস পাচ্ছে না। অথচ তথাকথিত দরবারি মিডিয়া কি দেখাচ্ছে? অষ্টপ্রহর আপনারা টিভিতে, খবরের কাগজে, স্ক্রিনশটে কি দেখছেন? তারা অনবরত ঢাক পিটিয়ে চলেছে যে রাষ্ট্রীয় শাসকের সর্বোচ্চ জুটি নাকি সংসদে 2/3 গরিষ্ঠতার ম্যাজিক নম্বর জোগাড় করে ফেলেছেন, সব নাকি একদম নিয়ন্ত্রণে। কিন্তু সত্যটা কি তাই? একেবারেই নয়। পর্দার পেছনের গল্পটা সম্পূর্ণ আলাদা। চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক, ঘটনাগুলো একটু মিলিয়ে নিন তো। চন্দ্রবাবু নাইডু গ্রেফতার হয়েছিলেন, জেলে গিয়েছিলেন। বিরোধী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হয়ে জেলে গেলেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও জেলে যেতে হয়েছিল। এবার খেলাটা বুঝুন। অরবিন্দ কেজরিওয়াল যখন জেলে গেলেন, তিনি কিন্তু মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি, জেল থেকেই সরকার চালাচ্ছিলেন। আর ঠিক এই জায়গাতেই মোদী সরকার এক মারাত্মক চাল চেলেছিল। তারা তড়িঘড়ি একটা নতুন নিয়ম বা আইনের ফাঁদ তৈরি করার চেষ্টা করলো। নিয়মটা কি? যদি কোনো মুখ্যমন্ত্রী বা সাংবিধানিক পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে এবং তিনি গ্রেফতার হন, তবে 30 দিনের মধ্যে তাকে পদত্যাগ করতে হবে, তা সে মুখ্যমন্ত্রী হন বা খোদ প্রধানমন্ত্রী। শুনে মনে হতেই পারে এ তো খুব ভালো নিয়ম, দুর্নীতি দমনের মোক্ষম অস্ত্র। কিন্তু রাজনীতির দাবার বোর্ডে এই নিয়মের আসল উদ্দেশ্যটা সেটা কখনোই নয় যেটা সাধারণ মানুষের মনে হয়। মনে আছে দিল্লিতে কি খেলাটাই না খেলেছিল বিজেপি? অরবিন্দ কেজরিওয়ালের সরকারকে একরকম তছনছ করে দিয়ে তবেই দম নিয়েছিল। কিন্তু দিল্লির সেই ফর্মুলা কি অন্ধ্রপ্রদেশে খাটবে? এতদিন খবর আসছিল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু নাকি কোন ঠাসা, তিনি নাকি আর আগের মতো মোদী সরকারের সঙ্গে দর কষাকষি করতে পারছেন না। কেন? কারণ দিল্লির অলিন্দে রটে গিয়েছিল
বিজেপির ঝুলিতে নাকি নতুন করে ২৬ জন সাংসদ এসে গেছেন। ২০ জন তৃণমূল কংগ্রেস ভেঙে ৬ জন উদ্ধব ঠাকরের শিবসেনা ভেঙে। ফলে চন্দ্রবাবু নাইডুর ১৬ জন সাংসদের গুরুত্ব নাকি এক ধাক্কায় কমে গেছে। আর এই আত্মবিশ্বাস থেকেই এই বাদল অধিবেশনে মোদী সরকার আনতে চলেছে সেই বহুল চর্চিত ১৩০তম সংবিধান সংশোধনী বিল। মনে করে দেখুন, ইন্ডিয়া জোট সর্বশেষ অধিবেশনে যে বিলটিকে আটকে দিয়েছিল, বাধ্য হয়ে সরকারকে বিলটি পাঠাতে হয়েছিল জেপিসি অর্থাৎ যৌথ সংসদীয় কমিটির কাছে। কিন্তু চমকপ্রদ তথ্য কি জানেন? সরকারের তৈরি করা সেই জেপিসি কোনো কাটছাট না করে মোদী শাহ ঠিক যেমনটি চেয়েছিলেন হুবহু সেই বিলই পাশ করে ফেরত পাঠিয়ে দিয়েছে। কি আছে এই বিলে? সোজা কথায় যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন তখন গ্রেপ্তার করার এক আইনি লাইসেন্স। আর এই বাদল অধিবেশনেই সেটা পাশ করিয়ে নিতে মরিয়া মোদী সরকার। সঙ্গে তো সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন বিলের মতো আরো অনেক কিছু আছেই, যার জন্য সংসদে দরকার ২/৩ সংখ্যাগরিষ্ঠতা। কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট। চন্দ্রবাবু নাইডু এই বিলের সমর্থনে কোনোভাবেই ভোট দিচ্ছেন না। তিনি সাফ বেঁকে বসেছেন। একবার মনে করে দেখুন, চন্দ্রবাবু নাইডুর সেই গ্রেফতারের ছবিগুলো, কিভাবে তাকে জেলে পোড়া হয়েছিল। তিনি ভুক্তভোগী, তাই তিনি খুব ভালো করেই জানেন এই আইন পাশ হলে প্রথম কোপটা তার উপরই পড়তে পারে। আজকাল দিল্লির অলিন্দে আরো একটা ছবি খুবই ঘুরছে। রাহুল গান্ধীর ২ বিশ্বস্ত সেনাপতি, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি আর কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের সঙ্গে চন্দ্রবাবু নাইডুর হাত মেলানোর সেই দৃশ্য। ক্যামেরার সামনে ওই একজোটা হওয়া কিন্তু নিছক সৌজন্য নয়, পর্দার আড়ালে এক নতুন চিত্রনাট্য তৈরি হচ্ছে। স্পষ্ট ইঙ্গিত মোদী শাহের এই একনায়কতন্ত্রের বিলকে সংসদে কিছুতেই সমর্থন করবে না নাইডু। এবার একটু ঠান্ডা মাথায় অঙ্কের হিসেবটা বুঝুন। যদি নাইডুর ১৬ জন সাংসদ বেঁকে বসেন, তাহলে মোদী সরকারের ২/৩ সংখ্যাগরিষ্ঠতার কি হবে? এমনিতেই সংসদে তাদের ৪১ জন সাংসদের ঘাটতি ছিল, তার উপর আবার এনডিএ জোটের বাকি মুখ্যমন্ত্রী এবং সাংসদরাও এই বিলে ভেতরে ভেতরে চরম আতঙ্কিত। আইনটা ভালো করে বুঝুন। কেন্দ্র বা বিজেপির কোনো নেতা কোনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্রেফ একটা অভিযোগ আনবেন, ব্যাস, সঙ্গে সঙ্গে ইডি সিবিআই পৌঁছে যাবে। সেই অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে পুরে দেওয়া হবে জেলে। আর জেলে যাওয়ার ৩০ দিনের মধ্যে যদি আদালত থেকে কোনো স্বস্তি না মেলে, তবে অবধারিতভাবে পদত্যাগ করতে হবে। অর্থাৎ স্রেফ অভিযোগের জোরেই একটা আস্ত নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া যাবে। নাইডু নিজের বিপদটা আঁচ করতে পেরেছেন। তাহলে সংসদে এই মুহূর্তে মোদী সরকারের আসল জোটটা কত? দরবারে মিডিয়া যাই বলুক, আসল সংখ্যাটা শুনুন। তৃণমূলের ২০ জন বিদ্রোহী এবং উদ্ধব ঠাকরের শিবসেনার ৬ জন বিদ্রোহী, এই ২৬ জন সাংসদকে বগল দাবা করে এনডিএ আজ পৌঁছেছে ৩১৮-এর ঘরে। কিন্তু ২/৩ বা সংবিধান সংশোধনীর ম্যাজিক ফিগার ছুঁতে গেলে তাদের এখনো প্রয়োজন আরো ৪২ জন সাংসদ। ৩৯৩ সেই ম্যাজিক নম্বর কোথা থেকে আসবে, যেখানে খোদ ঘরের লোক চন্দ্রবাবুই বেঁকে বসেছেন? তাহলে এবার একটু মহারাষ্ট্র আর উত্তরপ্রদেশের দিকে নজর দেওয়া যাক। ক্ষমতার লোভ দেখিয়ে বিরোধীদের ভাঙার কি অবিশ্বাস্য খেলাই না খেলছিল বিজেপি। উদ্ধব ঠাকরের শিবসেনাকে ভাঙার পর দিল্লির লক্ষ্য ছিল দুটো। এক, শরদ পাওয়ারের এনসিপির ৮ জন সাংসদকে নিজেদের শিবিরে আনা। আর ২, উত্তরপ্রদেশের অখিলেশ যাদবের ৩৭ জন সমাজবাদী পার্টি সাংসদদের মধ্যে অন্তত ২৬ জনকে ভাঙানো। কিন্তু ফলটা কি হলো? মহানাটক তো ফ্লপ হলো। ক্ষমতার সর্বোচ্চ জুটির এই মেগা অপারেশন একেবারেই মুখ থুবড়ে পড়েছে। উল্টো কি হলো শুনবেন? দিল্লির এই আগ্রাসী কাউন্টার অ্যাটাকের মোক্ষম জবাব দিতে কোমর বেঁধে নেমে পড়েছেন খোদ রাজনীতির ভীষ্মলোচন শর্মা শরদ পাওয়ার। সুকুমার রায়ের ভাষা ধার করে বলতেই হচ্ছে, ভীষ্মলোচন শর্মা এসে যেই জুড়েছেন গান, একেবারে বন্ধ হলো চারদিকের ওই প্রাণ। ভেতরে ভেতরে খবর, শরদ পাওয়ার নাকি নিজের দলকে জাতীয় কংগ্রেসের সঙ্গে জুড়ে দেওয়ার অর্থাৎ মার্জার বা সংযুক্তিকরণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। চারদিকের এই ভাঙাগড়ার খেলায় অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু কিন্তু বোকার মতো বসে নেই। তিনি এবার নিজের খুঁটি আরো শক্ত করে গেড়েছেন। তিনি খুব ভালো করেই জানেন, অভিযোগ আনো, জেলে পোড়ো, ৩০ দিন আদালত আটকে রাখলে মুখ্যমন্ত্রীর কুর্সি কেড়ে নাও। মোদী সরকারের তৈরি করা এই বিপজ্জনক ফর্মুলায় বিরোধীদের চেয়ে তার নিজের ভয় বেশি। আর যে ক্ষমতার দাপটে অন্ধ্রপ্রদেশের মসনদে তিনি বসে আছেন, কাল দিল্লির একটা ইশারাতেই সেই গদি হাওয়া হয়ে যেতে পারে। অবস্থাটা ভাবুন একবার। একদিকে বাংলা থেকে মহারাষ্ট্র, সব জায়গার বিদ্রোহী ও বা দলত্যাগী
যাই বলুন আপনারা, সাংসদদের বাগে এনেও যেখানে গরিষ্ঠতার হিসেব মিলছে না, সেখানে আবার অন্য খেলা শুরু হয়েছিল। যে সমস্ত বিরোধী সাংসদরা ইডি-সিবিআই এর ভয়ে কিংবা নিজেদের পাতে ঝোল টানতে ভেতরে ভেতরে সরকারের সঙ্গে জুড়ে যাওয়ার স্বপ্ন দেখছিলেন না, তারাও এখন থমকে গেছেন। কেন জানেন? কারণ ওই একটাই, মুখ্যমন্ত্রীদের ডানা ছাঁটার এই কুখ্যাত সংবিধান সংশোধনী বিল। জেপিসিতে কোনো কাটছাট না করে মোদি সাহেব হুবহু সেই পুরনো স্ক্রিপ্টটাই শিলমোহর দিয়ে সংসদে পাঠানো হয়েছে। আর এই বাদল অধিবেশনেই যেটা পাশ করানো মোদি সরকারের 1 নম্বর অগ্রাধিকার। সবাই এখন ডিলিমিটেশন বিল নিয়ে আলোচনা করছেন। বলা হচ্ছে ওটা নাকি মোদি সরকারের ড্রিম প্রজেক্ট। একবার ডিলিমিটেশন হয়ে গেলে নাকি আর কিচ্ছু করতে হবে না, ক্ষমতা চিরকাল হাতের মুঠোয় থাকবে। কিন্তু মনে রাখবেন, ডিলিমিটেশনের স্বপ্ন দেখার আগে তো দিল্লির তখতটা বাঁচাতে হবে। অঙ্কটা খুব সোজা। কেন্দ্রের সরকার আছে বলেই অমিত শাহ আজ স্বরাষ্ট্রমন্ত্রী, ক্ষমতার শেষ কথা। কেন্দ্রের সরকার আছে বলেই নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রী, আর তার অঙ্গুলি হেলনেই কেন্দ্রীয় এজেন্সি থেকে শুরু করে নির্বাচন কমিশন সবাই একতালে চলছে। কিন্তু এই কেন্দ্রের সরকারটাই যদি টলে যায়, সরকার যদি গরিষ্ঠতার ধারে কাছেও পৌঁছতে না পারে, আর ঠিক এই দুর্বলতার সুযোগ নিয়েই শরিক দলগুলো যদি এমন রূপ দেখাতে শুরু করে যা তারা গত 10 বছরেও দেখায়নি, চন্দ্রবাবু নাইডু ঠিক এই কাজটাই শুরু করেছেন। এনডিএর অন্দরে থেকে তিনি এমন এক চাল চেলেছেন যাতে বিজেপির অবস্থা এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। যদি এই বিল সংসদে আটকে যায়, তবে বিজেপি এমন এক কানাগলিতে গিয়ে পড়বে যেখানে সরকারে থাকা আর না থাকার মধ্যে কোনো তফাতই থাকবে না। তাহলে ভাবুন একবার, কি অদ্ভুত এক কানাগলিতে এসে দাঁড়িয়েছে দেশের টাবর শাসক দল, যে 130তম সংবিধান সংশোধনী বিল এনে বিরোধীদের চিরতরে খতম করার ছক কষা হয়েছিল। বাদল অধিবেশনের ঠিক মুখে এসে সেই স্বপ্নের রথে যেন আচমকা ব্রেক কষে দিল রাজনীতি। সংসদে যখন 2/3 সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক নম্বর বাজি রেখেও জোগাড় করা যাচ্ছে না, তখন ওই তথাকথিত ক্যাবিনেট রদবদল বা নতুন করে মন্ত্রীপদ বেলানোর আর কোনো মূল্যই থাকে না। সব খসড়া তৈরি ছিল, মোদি সাহেব টেবিলে রাখা ছিল সেই অমোঘ তালিকা। কোনো ক্ষুব্ধ নেতাকে ক্যাবিনেট মন্ত্রী করা হবে, কাকে দেওয়া হবে রাষ্ট্রমন্ত্রীর রিপিট কাকে দেওয়া হবে রাষ্ট্রমন্ত্রীত্ব, কাকে কোথায় কিভাবে অ্যাডজাস্ট করা হবে ইত্যাদি। কিন্তু আপাতত সেই তালিকাকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাতিল করা হয়নি ঠিকই, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফাইল এখন বন্ধ। তাহলে কি মোদী সরকারও ভেতরে ভেতরে এটা মেনেই নিয়েছে যে এই বাদল অধিবেশনে ডিলিমিটেশন বিল কিংবা মুখ্যমন্ত্রীদের ডানা ছাটার ওই বিতর্কিত বিল কোনোটিই পাশ করানো সম্ভব নয়? মনে করে দেখুন, গতবার যখন এই বিলটি সংসদে আটকে গিয়েছিল, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চরম ক্ষোভ ও দুঃখের সঙ্গে বলেছিলেন যে জিনিস আমরা আনতে চেয়েছিলাম তা আনতে না পেরে আমাদের অত্যন্ত দুঃখ হচ্ছে। এই ধাক্কাটা কিন্তু নিছক কোনো প্রতীকী ধাক্কা নয়। রাজ্যগুলোকে কবজা করতে এবং বিরোধীদের কণ্ঠরোধ করতে কেন্দ্র যে বুলডোজার নীতি নিয়ে চলছিল, কৌশলগতভাবে তার চাকা এবার মস্ত এক গর্তে গিয়ে পড়েছে। হ্যাঁ, এই জট লেগে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা উদ্ধব ঠাকরেরা যে রাতারাতি মস্ত কোনো যুদ্ধ জিতে গেছেন তা কিন্তু নয়। কিন্তু জাতীয় রাজনীতির এই স্তরে তাদের মতো আঞ্চলিক শক্তির মনোবল এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল। যে সর্বোচ্চ জুটি এতদিন ক্ষমতার টপ গিয়ারে গাড়ি চালাচ্ছিলেন, পরিস্থিতি তাদের বাধ্য করেছে গাড়ি নিউট্রাল করে সেকেন্ড বা থার্ড গিয়ারে নামিয়ে আনতে। দিল্লির এই রুদ্ধশ্বাস দর কষাকষিতে হয়তো বিরোধী জোটের বা চন্দ্রবাবু নাইডুর একার কোনো বিশাল লাভ হয়নি, কিন্তু ডুবন্ত মানুষের কাছে এই খড়কুটো আঁকড়ে ধরাই এখন মস্ত বড় হাতিয়ার। আসলে ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে যাওয়া দিল্লিকে মাঝপথে থামিয়ে দেওয়া আর সংসদের ফ্লোরে তাদের আসল রাজনৈতিক ক্ষমতা বা লিমিটেশনটা বুঝিয়ে দেওয়াটাই এই মুহূর্তে মোদী বিরোধী জোট এবং চন্দ্রবাবু নাইডুর সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। দাবার বোর্ডের চাল এবার উল্টোতে শুরু করেছে। তাহলে আসল চিত্রনাট্যটা কি দাঁড়ালো? যাকে দিল্লির দরবারে কোণঠাসা বলে দেগে দেওয়া হয়েছিল, যার ডানা ছাটার জন্য তৈরি হচ্ছিল আইনের মস্ত ফাঁদ, সেই চন্দ্রবাবু নাইডুই কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতার সর্বোচ্চ জুটির বিজয় রথের চাকাটা মাঝপথে থামিয়ে দিলেন। এনডিএ জোটে থেকেও চাণক্যের খাস তালুকে দাঁড়িয়ে এমন এক খুঁটি গাড়লেন যে দিল্লির 56 ইঞ্চির ছাতিও এখন সংখ্যার অভাবে কাঁপছে। রাজনীতিতে মোক্ষম টাইমিং, আর নাইডু বুঝিয়ে দিলেন
তিনি ফুরিয়ে যাননি। নিজের পিঠ বাঁচাতে এবং আঞ্চলিক শক্তির অস্তিত্ব টিকিয়ে রাখতে তিনি যে মাস্টার স্ট্রোকটা দিলেন তাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ার জোগাড় মোদী সরকারের সাধের 130তম বীরের। দিল্লিকে তার আসল রাজনৈতিক পরিসীমা বুঝিয়ে দিয়ে চন্দ্রবাবু নাইডু প্রমাণ করলেন, রাজা হয়তো অন্য কেউ হতে পারেন, কিন্তু কিংমেকার আজও তিনি। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।